সাউন্ড দেওয়া আছে কিন্তু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই ওয়েট, আওয়াজ আসে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো বাবা? ওয়ালাইকুম আসসালাম। জি মিস। আমরা গত ম্যাম আপনি ভালো আছেন? আমরা গত হ্যালো। ম্যাম আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি তোমাদের সবার দোয়ায়।
আমরা গত ক্লাসে এর আগের ক্লাসে তো আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং নমুনা কোশ্চেনও তোমাদেরকে বলেছিলাম। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো আমরা নবম অধ্যায় কিন্তু পড়ছিলাম এবং নবম অধ্যায়ে আমরা যা পড়ছিলাম নবম অধ্যায়ের আমরা কাজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব কি আমরার পরে যে আমাদের অংশটা সেটা হলো আমাদের ভ্রূণ আবরণী এমব্রায়োনিক মেমব্রেনস। আর এই যে ভ্রূণ আবরণী যে আছে ভ্রূণ আবরণী, আমরা যে এই ভ্রূণ আবরণী করবো এই ভ্রূণ আবরণী আমরা তো জেনেছি যে আমরা পৃথিবীতে অনেক প্রজাতি প্রাণী আছে এবং প্রত্যেকটা প্রজাতি যে আছে প্রত্যেকটা প্রজাতির আমরা যে ভ্রূণের কথা ভ্রূণের যে মানে প্রত্যেকটা প্রজাতির জন্য আলাদা তাদের লাইফ স্টাইল রয়েছে এবং আলাদা সবকিছু ব্যবস্থা রয়েছে, এটা আমরা জানি। হ্যাঁ, তাদের এক একজনের মানে প্রজনন এক এক রকম, এটা আমরা জানি। কিন্তু আমাদের যে প্রজনন এবং আমাদের যে ভ্রূণ, এটাতে সবচেয়ে বেশি যত্নবান হয়, তাই না? এর হয় প্রকৃতি, এখানে বলা হয়েছে প্রকৃতি সবচেয়ে বেশি যত্নবান হয়ে ভ্রূণের সুস্থ বিকাশ ঘটানোর যাবতীয় ব্যবস্থা করে দিয়েছে আমাদের। বিধাতাই আমাদের মানুষের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য বলা হচ্ছে যে প্রকৃতি আমাদের মানব ভ্রূণের বিকাশ এবং সুস্থ যে পরিস্ফুটন এটার জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন, যেটা হলো প্রকৃতির নিয়ম। এখানে বলা হচ্ছে যে আল্লাহ আমাদের একটা নিয়ম করে দিয়েছেন এবং একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে সুন্দরভাবে আমাদের ভ্রূণটা অত্যন্ত যত্নে অত্যন্ত সুন্দরভাবে বিকশিত হতে পারে এবং ভ্রূণের যে পুষ্টির সরবরাহ তারপরে গ্যাসের বিনিময় তারপরে ঔষধ সেবন এগুলো কিভাবে হয় এবং এগুলো সাধারণত কে কাজ করে? আমরা কাজ করে। আর এই যে আমরা যে এই কাজগুলো করে এগুলোর ব্যবস্থা কিন্তু বিধাতাই করে দিয়েছেন এবং যাতে এগুলো এই কাজগুলো করতে গিয়ে এবং এই অংশগুলো ভ্রূণে যাতে কোনো সমস্যা না হয় এবং এই প্রক্রিয়াগুলো সংঘটিত না হওয়ার জন্য কোনো বিপদ না থাকে বা কোনো বাধা না পায়, সেই জন্য কি করা হয়েছে ভ্রূণের চারিদিক দিয়ে মানব ভ্রূণের চারিদিক দিয়ে সৃষ্টি হয়েছে কতগুলো ঝিল্লি। ঝিল্লি মানে হলো পর্দা। ঝিল্লি মানে কি? পর্দা বা আবরণী। এবং এই যে পর্দা বা আবরণী সাধারণত প্রথম সরীসৃপদের ক্ষেত্রে করা হয়েছিল। সর্বপ্রথম দেখা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে চূড়ান্ত বিকাশ যেটা ঘটে সেটা হলো ঘটেছিল স্তন্যপায়ীদের ক্ষেত্রে। এবং এই যে মানব ভ্রূণ যখন পরিস্ফুটিত হয় তখন চারটা ঝিল্লি বা পর্দা থাকে। কয়টা পর্দা থেকে পরিস্ফুটনকালে? চারটা ঝিল্লি বা পর্দা। এবং এই যে চারটা ঝিল্লি বা পর্দা আছে এই চারটা বা ঝিল্লি বা পর্দাকে বলা হয় কি? বহিঃভ্রূণীয় আবরণী। আর এই যে বহিঃভ্রূণীয় যে আবরণী আছে এটা সাধারণত ভ্রূণকে চারিদিকে ঘিরে রাখে এবং ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সময় এটা কি হয়? বর্ধিত হয়, মানে বেরিয়ে আসে। এটা সাধারণত আমরা দেখতে পাই যে এই বহিঃভ্রূণীয় আবরণগুলো আমরা সরীসৃপ বা স্তন্যপায়ী এই গোষ্ঠীগুলোতে সাধারণত দেখা যায়। আর আমাদের মানব ভ্রূণের যে চারটি বহিঃভ্রূণীয় আবরণী আছে কয়টা দেখা যাবে? চারটা। চারটি বহিঃভ্রূণীয় আবরণী। আর এই যে চারটি বহিঃভ্রূণীয় যে আবরণী আছে এই চারটি বহিঃভ্রূণীয় আবরণীর মধ্যে প্রথমটার নাম হলো অ্যামনিয়ন। প্রথমটার নাম কি? অ্যামনিয়ন। অ্যামনিয়ন। দ্বিতীয়টার নাম হলো অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস। তৃতীয়টার নাম হলো কি? কোরিয়ন। তাহলে মানব ভ্রূণে যে চারটা মেমব্রেন বা পর্দা আমরা দেখতে পাচ্ছি বা ঝিল্লি দেখতে পাচ্ছি বা আবরণ দেখতে পাচ্ছি সেগুলো কি কি? অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন আর লাস্টেরটা হলো প্রশংসলি। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি মিস। আমার কথা শোনা জি যাচ্ছে? মিস। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। হেডফোনের আজকে কি হয়েছে? আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা। ইয়েস ম্যাম।
মিস আপনার কথা শুনতেছে না। না মিস। আজকে দেখি ঝামেলা জি করছে। মিস, এখন শোনা যাচ্ছে। হয়তো তোমরা যখন শুনতে পাচ্ছ তখন আমি তোমাদের কথা বাইরে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যে এই যে আমরা যে ভ্রূণের যে আবরণ, মানব ভ্রূণের যে আবরণ, এই আবরণ কি কয়টা আবরণ দেখলাম? 4টা আবরণ। আর এই 4টা আবরণের নাম কি কি? অ্যামনিয়ন, অ্যানান্টয়েস, কোরিয়ন, আর একটা হলো কুসুম থলি। তাহলে আমরা যে এই যে 4টা আবরণ যে আমরা দেখলাম, এই 4টা আবরণের নাম আমরা কি কি? ম্যাম একটা কোশ্চেন ছিল। অ্যামনিয়ন, অ্যানান্টয়েস, কোরিয়ন, আর একটা হলো কি ম্যাম থলি। হ্যাঁ বলো, কি প্রবলেম? ম্যাম ও যে আনুষঙ্গিক গঠন মানে? বুঝতে পারি না। ম্যাম ও যে আনুষঙ্গিক গঠন না, ওইটা মানেটা কি? আনুষঙ্গিক গঠন কই আছে এখানে? লাইনটা তো বলতে হবে। ম্যাম 2 নাম্বার লাইনে দেখুন। লাইনটা পড়ো। লাইনটা দেখতে পাচ্ছি না তো। ম্যাম ও যে দ্বিতীয় প্যারায় ও যে ম্যাম পুষ্পিতন কালে বানব। আনুষঙ্গিক গঠন হিসেবে আবির্ভূত হয়। আনুষঙ্গিক জি মানে ম্যাম এটা। অন্যান্য, ঠিক আছে? অন্যান্য যে গঠনগুলো আছে ভ্রূণের স্ট্রাকচারে, সেটার গঠনে ব্যবহৃত হয়, সেটা বলা হচ্ছে। আনুষঙ্গিক মানে আদার্স, ইংলিশে যেটা বলে। ঠিক আছে, বুঝছো? জি ম্যাম। তাহলে আমরা এই যে মানব ভ্রূণের যে 4টা যে আবরণী আছে, ভূমি আবরণী, 4টা আবরণীর নাম আমরা শিখলাম যে অ্যামনিয়ন, অ্যানান্টয়েস, কোরিয়ন, কুসুম থলি। তাহলে অ্যামনিয়ন যে আমরা জানি যে একটা ভ্রূণের কয়টা লেয়ার থেকে, 3টা স্তর থেকে, তাই না? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, এগুলো আমরা পড়ে এসেছি। তাহলে অ্যামনিয়ন যে আছে, এই অ্যামনিয়নটা ভূমি হলো এক্টোডার্ম এবং মেসোডার্মের অংশগুলো গঠিত যে থলি আকৃতির আবরণ জলীয় পদার্থ থেকে ভ্রূণকে কি করে ঘিরে রাখে। তাহলে এক্টোডার্ম এবং মেসোডার্ম, তাহলে সরি এক্টোডার্ম হলো কি বাইরের অংশ, আর মেসোডার্ম হলো মাঝের যে অংশ। এই দুটো অংশগুলো মিশে গঠিত একটা থলি আকৃতির আবরণ, যেটা জলীয় তাতে পূর্ণ থেকে কি করে, সেটা কি দিয়ে থাকে? ভ্রূণকে পূর্ণ থেকে জলীয় পদার্থের কি করে ভ্রূণকে ঘিরে রাখে, সেটাকে বলা হয় অ্যামনিয়ন। সাপোজ আমরা জানি এটা হলো এক্টোডার্ম, এটা মেসোডার্ম, আর এটা হলো এন্ডোডার্ম। তাহলে এই যে এক্টোডার্ম এবং এই যে মেসোডার্ম, এই অংশ দুটো কি দিয়ে পূর্ণ থাকে? এটা হবে কেমন? থলি, থলির মতো একটা আবরণ হবে এবং এটা জলীয় পদার্থে পূর্ণ থাকবে। এই অংশটা কি দিয়ে পূর্ণ থাকবে? জলীয় পদার্থে পূর্ণ থেকে যে আবরণটা ভ্রূণকে ঘিরে রাখবে, সেটাকে বলা হচ্ছে কি অ্যামনিয়ন। বোঝা গেছে? এবং অ্যামনিয়নে কোনো রক্তবাহিকা এখানে অবস্থান করে না। অ্যামনিয়নে কি অবস্থান করে না? কোনো রক্তবাহিকা অবস্থান করে না। তাহলে তার কাজ কি? এই যে ভ্রূণ যে শুকিয়ে যাবে, এটা শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটা বাচ্চা যখন পেটে থাকে মায়ের, তখন আমরা বলি যে বাসে উঠবে না বা রিক্সায় গেলে সাবধানে যাবে, কোনো ঝাঁকুনি যাতে না হয়। এই ঝাঁকুনি থেকেও আঘাত করে এই অ্যামনিয়ন। হ্যাঁ, এই অ্যামনিয়ন এটা থেকে রক্ষা করে। এবং যখন তার অঙ্গের বিকাশ ঘটে, যেমন আমাদের হাত পা, চোখ কান নাক মুখ, এটা বিকাশে সুস্থ বিকাশেও সাহায্য করে। আর এটা দেখা যায় যে তরল পূর্ণ হয় বাইরের চাপ ভ্রূণে সমভাবে ছড়িয়ে পড়ে। তাহলে অ্যামনিয়নটা আমরা বুঝেছি। এখন আমরা পড়বো হলো অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস কি? একটা ভ্রূণীয় আবরণ। এটা কোথা থেকে এটা এই আবরণটা কোন জায়গা থেকে আমরা দেখবো? এটা হলো ভ্রূণীয় যে অন্ত্র আছে, অন্ত্রের পশ্চাৎ অংশে যে মেসোডার্ম এন্ডোডার্মে গঠিত একটা থলির মতো উপবৃদ্ধির সৃষ্টি হয়ে কোরিয়নের নিচে এই নষ্ট থাকে। কোথা থেকে? কোরিয়নের নিচে। হ্যাঁ, তাহলে
এই কোরিয়নের নিচে এটা কি করছে, অবস্থান করছে, সেটাই হলো অ্যালান্টয়েড। এবং অ্যালান্টয়েডে কি থাকে, রক্তবাহিকা জালিকা থাকে। অ্যালান্টয়েডে কি থাকে, রক্তবাহিকা জালিকা থাকে। এবং অ্যালান্টয়েডের বাইরের দিকটা একটু গঠিত থাকে এবং কোরিয়নের সঙ্গে যুক্ত হয়ে রক্তবাহিকা সমৃদ্ধ অ্যালান্টোকোরিয়ন সৃষ্টি করে। তোমাদের বই একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিতে দেখো যে সে কি করেছে, অ্যালান্টয়েডটা কোথায়, তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, অ্যালান্টয়েডটা দেখো যে কুসুম থলি দিয়েছে, তার উপরেই কিন্তু অ্যালান্টয়েড অবস্থান করছে। তো এই অ্যালান্টয়েডের কাজ কি হলো, আমাদের ভ্রূণ যে আছে ভ্রূণের শ্বসনে সাহায্য করে এবং রেচনে সাহায্য করে। এবং এই অ্যালান্টোকোরিয়ন যে আছে অম্লার যে গঠন, এটা গঠনে সে অংশগ্রহণ করে। এরপর কোরিয়ন, কোরিয়ন হলো, ম্যাম এটা হলো অ্যালান্টয়েডটা আরেকবার বলবেন? হ্যাঁ, অ্যালান্টয়েডটা হলো ভ্রূণের যে অন্ত্র আছে, এই অন্ত্রের পশ্চাৎ অংশ। হ্যাঁ, তো ভ্রূণের কি আছে, অন্ত্রের যে পশ্চাৎ অংশ আছে, এই পশ্চাৎ অংশে এটা এক্টোডার্ম এবং মেসোডার্ম যে গঠিত একটা থলির মতো। হ্যাঁ, একটা কি উপবৃদ্ধি সৃষ্টি হয় কোরিয়নের নিচে। দেখো ছবিটি খেয়াল করো যে কোরিয়নের নিচে সে কি করছে, অবস্থান করছে। আর এর বাইরের দিকটা দেখো, অ্যালান্টয়েডের বাইরের দিকটা কিন্তু বর্ধিত হয়ে গেছে। বর্ধিত হয়ে সে কার সঙ্গে যুক্ত হয়েছে, সে দেখো ভিতরের দিকে কিন্তু যুক্ত হয়ে কার সঙ্গে যুক্ত হয়েছে, কোরিয়নের সঙ্গে। এবং যুক্ত হয়ে সে কি করেছে, তখনই রক্তবাহিকা সমৃদ্ধ অ্যালান্টোকোরিয়ন সৃষ্টি করেছে, অ্যালান্টোকোরিয়ন সৃষ্টি করেছে। দেখো ভিতরে দেখো ছবিটা বর্ধিত হয়ে গেছে। এবং এটা কি কাজ করে, এটা শ্বসন এবং রেচনে সাহায্য করে ভ্রূণের। এবং আমরা অ্যালান্টোকোরিয়ন যে আছে এটা দেখলাম যে অ্যালান্টোকোরিয় গঠনে সে কি করতে ভূমিকা পালন করছে। এরপর আছে কোরিয়ন। কোরিয়নটা হলো, এটা একদম ভ্রূণের যে বাইরের যে আবরণ, সবচেয়ে বাইরের যে আবরণ, সেই আবরণ যা এক্টোডার্ম এবং মেসোডার্মে গঠিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কোরিয়ন। আর কোরিয়ন হলো যে অ্যালান্টয়েডের সঙ্গে যখন মিলিত হয়, এবং অ্যালান্টয়েড কি করে, আমাদের শ্বসন এবং রেচনে সাহায্য করে, তাই না? সেই জন্য অ্যালান্টয়েডের সঙ্গে যখন মিলিত হয়ে সে কি করে, শ্বসনে সাহায্য করে এবং আরেকটা কাজ করে, সেগুলো পুষ্টি সরবরাহে সাহায্য করে এবং অম্ল গঠনে অংশগ্রহণ করে। এরপর আছে কুসুমথলি। এটা হলো একদম ভ্রূণের মধ্যাংশে চলে যেতে হবে। আর আমরা জানি যে একটা ভ্রূণের মধ্যাংশে যে আবরণটা থাকে সেটার নাম হলো অ্যান্ডোডার্ম। সেটার নাম কি, ভ্রূণের একদম ভিতরে যে স্তর, সেটার নাম হলো অ্যান্ডোডার্ম। আর এটাই হলো এই যে কুসুমথলিটা, এটা হলো অ্যান্ডোডার্ম এবং যে মেসোডার্ম আছে, মেসোডার্মে গঠিত একটা ছোট্ট একটা থলে আকৃতি তরল কোনো একটা জিনিস, কি বলা হচ্ছে কুসুমথলি। এবং এই কুসুমথলিটা এটা সাধারণত কুসুম নির্ভর না হয়ে সরীসৃপ পাখি প্রচুর কুসুমযুক্ত দিনের দিনের পরিস্থিতির সময় এ ধরনের কুসুমথলির সৃষ্টি হয় এবং মানব ভ্রূণে এটা দেখা যায়। হ্যাঁ, তার কাজ হলো, সে বলেছে যে কুসুমথলি আমাদের ওয়েস্টার্ন কোষ আছে, এটা উৎস হিসেবে কাজ করে এবং আমাদের যে রক্ত কণিকা এবং লিম্ফোসাইট কোষ উৎপন্ন হয়। এবং ওয়েস্টার্ন কোষগুলো আমাদের কোথায় প্রবেশ করে, ভ্রূণে প্রবেশ করে। তাই কুসুমথলি একটা গুরুত্বপূর্ণ ঝিল্লি। তাহলে আমরা মানব ভ্রূণের আমরা কয়টা ঝিল্লি দেখলাম বা আবরণ দেখলাম, চারটা। এবং এই যে চারটা যে আবরণ দেখলাম, এই চারটা আবরণকে একসঙ্গে বলা হয় বহিঃভ্রূণীয় আবরণী। এবং চারটা যে আবরণ দেখলাম, অ্যামনিয়ন, অ্যালান্টয়েড, কোরিয়ন, আর একটা হলো কুসুমথলি। এখন আমরা দেখবো মানব ভ্রূণের পরিস্ফুটন। মানব ভ্রূণের পরিস্ফুটন, আমরা দেখি যে নিষেক সংগঠিত হয় এবং নিষেকের পরে কি হয়, জাইগোট হয়। এবং জাইগোটের পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, পূর্ণাঙ্গ শিশু বা লার্ভায় পরিণত হয়, সেটাই হলো পরিস্ফুটন। এবং প্রত্যেকটা পদে পরিস্ফুটন প্রক্রিয়াকে বলা হয় কি, ব্যক্তিজনিক পরিস্ফুটন। এবং জীববিজ্ঞানের যে শাখায় ব্যক্তিজনিক পরিস্ফুটন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ভ্রূণবিদ্যা। এবং জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এমব্রায়োজেনেসিস। এখানে তিনটা সংজ্ঞা আছে, চারটা সংজ্ঞা আছে, চারটা সংজ্ঞা খুবই দরকার। একটা ফার্স্ট যে সংজ্ঞাটা আমরা জানলাম সেটা হলো পরিস্ফুটন। হ্যাঁ, নিশ্চিতের পরে কি হয়, জাগ্রত হয় এবং এই প্রক্রিয়া পরিবর্তনের মাধ্যমে কি হয়, পূর্ণাঙ্গ শিশু বা লার্ভায় পরিণত হয়, সেটা হলো পরিস্ফুটন। এবং প্রত্যেকটা সদস্যের যে পরিস্ফুটন যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ব্যক্তিজনিক পরিস্ফুটন।
আর যে শাখায় এই ব্যক্তিজনের পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা। এবং জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি প্রক্রিয়াকে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। তাহলে এখন আমরা জানবো হলো ক্লিভেজ সম্পর্কে। তোমাদের প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে যখন আমরা পড়েছিলাম যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, আমরা তো ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি। এই প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম ক্লিভেজ। হ্যাঁ, ক্লিভেজ ও ভ্রূণীয় পরিস্থিতি একটা টপিক ছিল এখানে। তো যাই হোক, এখন আমরা সেই ক্লিভেজ সম্পর্কে জানবো। তাহলে ক্লিভেজটা হলো যে প্রক্রিয়ায় ক্লিভেজটা কি? ক্লিভেজ হলো যে প্রক্রিয়া জাইগোট মাট্রিক্সের বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণ কোষ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলে বা সংবেদ বলে। আর ক্লিভেজের সৃষ্টি ভ্রূণের প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়া। এখানে ছবিটা লাগবে, ছবিটা দিয়ে আমি বিস্তারিত করতাম। তাহলে দেখো, ফার্স্ট আমরা একটা জাইগোট। তাহলে আমরা ক্লিভেজ প্রক্রিয়া, ক্লিভেজ কি? ক্লিভেজ হলো জাইগোটটা মাট্রিক্সের বিভাজনের মাধ্যমে কি হবে? বিভাজিত হবে। কোন বিভাজনের মাধ্যমে? আমরা জানি যে বিভাজন কয় ধরনের, মনে আছে? স্বামী, বিভাজন কয় ধরনের? কোষ বিভাজন কয় ধরনের? কোষ বিভাজন কয় ধরনের স্বামী? ম্যাম অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা মায়োসিস। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এখানে জাইগোটটা মাট্রিক্স বিভাজনের মাধ্যমে বিভাজিত হবে এবং বিভাজিত হয়ে তারা কি করবে? অসংখ্য ভ্রূণ কোষ সৃষ্টি করবে, আর সেটাকে বলা হচ্ছে ক্লিভেজ। তাহলে আমরা এখানে দেখছি কি জাইগোট, তাই না? জাইগোট কি হবে? এটা হলো একটা জাইগোট। আর এই জাইগোটটা কি হবে? কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? মাট্রিক্স প্রক্রিয়ায় বিভাজিত হবে। হ্যাঁ, তাহলে মাট্রিক্স প্রক্রিয়া ম্যাম কি ক্যামেরাটা হবে? একটু পিছনে নিতে হবে। বুঝছে? জি ম্যাম ঠিক আছে। তাহলে মাট্রিক্স প্রক্রিয়া জাইগোটটা কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। তাহলে আমরা মাট্রিক্স প্রক্রিয়া যখন বিভাজিত হচ্ছে তখন আমরা ক্লিভেজ পাচ্ছি। তাহলে এখানে কোন প্রক্রিয়া বিভাজিত হচ্ছে? মাইটোসিস। মাইটোসিস। তাহলে আমরা কোন প্রক্রিয়া বিভাজন দেখছি? মাইটোসিস। তাহলে মাইটোসিস প্রক্রিয়া আমরা যে বিভাজন দেখছি প্রথমে, তাহলে আমরা একটা ক্লিভেজ পাচ্ছি। মাট্রিক্স প্রক্রিয়া কি হলো? ক্লিভেজটা বিভাজিত হলো এবং ক্লিভেজে যখন সৃষ্টি হবে তখন ভ্রূণের প্রত্যেকটা কোষকে কি বলা হবে? ব্লাস্টোমিয়ার। ভ্রূণের প্রত্যেকটা কোষকে ব্লাস্টোমিয়ার। এবং ক্রমাগত যখন কোষ বিভাজন হবে তখন জাইগোটটা কি হবে? বহুকোষী নিরেট গোলকে পরিণত হবে। যখন বহুকোষী নিরেট গোলকে পরিণত হচ্ছে তখন এটাকে বলা হবে মরুলা। তাহলে আমরা একটা ক্লিভেজ পেয়ে গেছি এবং এই যে ক্লিভেজের যে যখন ভ্রূণ সৃষ্টি হবে তখন আমরা দেখি, আমরা দ্বিতীয় ক্লিভেজ নেই, প্রথম ক্লিভেজ দিলাম। দ্বিতীয় ক্লিভেজ এটা স্পষ্ট বোঝা যাবে। ম্যাম পরীক্ষায় কি আমাদের এই চিত্র আঁকতে হবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আর হলো তোমাদের কি নাম, এটা এর পরীক্ষা কিন্তু থাকবে না। এটা কতদিনে বলেছি, আবারও বলছি। তাহলে আমরা দ্বিতীয় ক্লিভেজটা পেলাম এবং আমরা দেখছি যে ক্লিভেজের যে
প্রত্যেকটা সৃষ্ট যখন ভ্রূণ হবে তখন আমরা এখানে দেখতে পাবো যে এখানে প্রত্যেকটাতে কিন্তু মাল্টিসিস বিভাজন ঘটছে। এখানেও কি ঘটছে? মাল্টিসিস বিভাজন ঘটছে। এবং মাল্টিসিস বিভাজন যখন ঘটবে তখন কিন্তু দেখো এর আগে কিন্তু একটা দুইটা তিনটা চারটা সৃষ্টি হচ্ছে, 1 2 3 4। চারটা ভ্রূণ আমরা দেখেছি, কোষীয় ভ্রূণ দেখেছি। এরপরে যখন আবার বিভাজিত হবে তখন কি হবে? 8টা বহুকোষী ভ্রূণ সৃষ্টি হবে। কয়টা সৃষ্টি হবে? 4টার পরে ম্যাম ওই পাশে আর দেখা যাচ্ছে। তাহলে ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওই পাশে আর দেখা যাবে। আচ্ছা আমি ক্যামেরা ঘুরে দেবো, চিন্তা করবো না, একটু দাঁড়াও। কারণ বোর্ডটা ছোট তো, একটু ছোট বোর্ড, এই জন্য একটু সমস্যা। এক দুই তিন চার পাঁচ ছয়, সাত, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কয়টা সৃষ্টি হলো? 8টা বহুকোষী, 8টা কোষী ভ্রূণ, 8টা ধরো কোষীয় ভ্রূণ, কোষীয় ভ্রূণ, কোষীয় ভ্রূণ। তাহলে আমরা যখন 8টা কোষীয় ভ্রূণ, এটা কোন প্রক্রিয়া হলো? অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ায়। এবং মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কখন 8টা বহুকোষী ভ্রূণে পরিণত হলো। এবং আমরা এখানে দেখেছি যে মাইক্রোমিয়ার এবং ম্যাক্রোমিয়ার, কোনটা বড় কোনটা ছোট, সেটা তো তোমরা জানো। এবং এই যে আমরা যে ভ্রূণগুলো বললাম, এটা যখন ক্রমাগত বিভাজন হচ্ছে জাইগোটটা, এটা এখানে কার বিভাজন ঘটছে? জাইগোটে। দেখো আমরা কার বিভাজন ঘটাচ্ছি? জাইগোটে। এবং এই জাইগোটটার বিভাজনের ফলে জাইগোটটা পরবর্তীতে কি হবে? বহুকোষে পরিণত হবে। এখানে দেখো 8টা কোষীয় ভ্রূণ, এরপরে কি হবে? বহুকোষী হবে। এখানে দেখো অনেক কোষ। তাহলে যখন বহুকোষী হবে তখন সেটার একটা নাম আছে। এখানে অনেকগুলো কোষ, তখন তাকে বলা হয় মরুলা। তখন বহু পরবর্তীতে এটা বিভাজিত হয়ে যখন আমরা দেখলাম যে কিউবেস প্রক্রিয়া, সেটা ক্রমাগত যখন বিভাজিত হচ্ছে কোষগুলো, বিভাজনের ফলে জাইগোটকে কিসে পরিণত হচ্ছে? বহুকোষী নিরেট একটা গোলকে পরিণত হচ্ছে। নিরেট মানে কি? শক্ত একটা গোলকে পরিণত হচ্ছে। এবং সেটাকেই বলা হচ্ছে কি? মরুলা। এবং মরুলার কোষগুলো ক্রমশ এক স্তরে সজ্জিত হয় এবং ভিতরে একটা কি থাকে? তরলপূর্ণ গহ্বর। দেখো দেখা যাচ্ছে। ভ্রূণের এই দশাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। হ্যাঁ, আমরা যখন ভ্রূণের মরুলার কোষগুলো যখন এক স্তরে সজ্জিত হবে, তাহলে আমরা একটা স্তরে সজ্জিত করে দেই। হ্যাঁ, যখন এই যে মরুলার কোষগুলো কি হবে? একটা স্তরে সজ্জিত হবে। তাহলে আমরা কি একটা স্তরে সজ্জিত করে দিই মরুলার কোষগুলো? ঠিক আছে? তাহলে মরুলার কোষগুলো আমরা কি করব? একটা স্তরে সজ্জিত করে দিব। যখন মরুলার কোষগুলো একটা স্তরে সজ্জিত হবে, ম্যাম সজ্জিত হওয়ার পর কি বাস্তুলা বলবে না, না আগেই বাস্তুলা? হ্যাঁ, যখন একটা স্তরে সজ্জিত হবে তখন সেটাকে বলা হবে ব্লাস্টুলা। এই যে এই দশাটাকে বলা হবে ব্লাস্টুলা। সজ্জিত না হওয়া পর্যন্ত ব্লাস্টুলা বলা যাবে না, কারণ ওটা তো নিরেট মরুলা আছে। ঠিক আছে? যখন তারা সজ্জিত হবে তখন তাকে বলা হবে হলো ব্লাস্টুলা। তাহলে দেখো তারা কিন্তু কি হয়েছে? সজ্জিত হয়ে গেছে। এবং এই সজ্জিত হওয়ার দেখো তার ভিতরটা কিন্তু একটা, এখানে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়েছে, তাই না? ভিতরটা কি? একটা ফাঁকা একটা গর্ত। আর এই যে ফাঁকা, যে এখানে কিন্তু এই যে ফোঁটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কিছু নাই, যে বোর্ড সমস্যা নষ্ট হয়ে গেছে তো এই জন্য এরকম। কিন্তু এটা কিন্তু একদমই ফাঁকা। এবং এই যে হলো, এটা একটা গহ্বর এবং এটা তরলপূর্ণ গহ্বর। তখন ভ্রূণের এই দশাটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। আর এই যে ব্লাস্টুলার যে আমরা যখন ব্লাস্টুলার যে প্রাচীর আছে, ব্লাস্টুলার
এই প্রাচীরকে বলা হয় ব্লাস্টোডার্ম এবং তরলপূর্ণ যে গহ্বর সেটা হলো ব্লাস্টোসিল। তাহলে এই গহ্বরটার নাম কি? ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। আর এটা কি? এটা হলো মরুলা। কি? মরুলা। আর এই যে আমরা যে তার যে আবরণটা যে আছে, প্রাচীরটা আছে, সেটাকে বলা হয় কি? ব্লাস্টোডার্ম। এটার নাম কি? ব্লাস্টোডার্ম। তাহলে এই যে নিরেট যে মরুলা আছে, এই মরুলাগুলো যখন কোষগুলো যখন একটা স্তরে সজ্জিত হলো, সজ্জিত হওয়ার পরে কি হলো? ভিতরে একটা তরলপূর্ণ গহ্বরের সৃষ্টি হয়েছে। এই তরলপূর্ণ গহ্বরটার নাম কি? ব্লাস্টোসিল। এবং তার যে প্রাচীর, সেই প্রাচীরটার নাম কি? ব্লাস্টোডার্ম। আর এই যে আমরা যে এই যে দশা, এই দশাটার নাম কি? এই দশাটার নাম হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলা। বোঝা গেছে? এটুকু বুঝেছো? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা ব্লাস্টুলার পরে আমরা দেখবো যে আমরা যখন তখন ভ্রূণ ব্লাস্টুলা পরিণত হওয়ার সাথে সাথে তার ক্লিভেজ দশা পরিসমাপ্তি ঘটলো। তাহলে ক্লিভেজ দশা কি হলো? পরিসমাপ্তি ঘটলো। আমরা দেখলাম যে ক্লিভেজ দশার পরিসমাপ্তি ঘটে গেল। কিন্তু এরপর কি হবে? গ্যাস্ট্রুলেশন হবে। যখন গ্যাস্ট্রুলেশন হবে তখন দেখো কেমন হয়। গ্যাস্ট্রুলেশন হওয়ার সময় তারা এক স্তরে আসবে। যখন এরকম হলো তখন আমরা দেখলাম যে গ্যাস্ট্রুলেশন তার সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? ভ্রূণের যে আর্কিনফ্লুরা আছে, সেটা যে প্রাথমিক খাদ্য বা মানসিক উন্নয়ন থেকে সৃষ্টির যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। এখানে ব্লাস্টোসিল আমরা দেখেছি যে ব্লাস্টুলা এখানে কয়টা স্তর? একটা স্তর গঠন করেছে। এবং এই পরিস্ফুটনের এই ধাপে ব্লাস্টোডার্ম যে আছে, এই যে ব্লাস্টোডার্মটা, এই ব্লাস্টোডার্মটা কি করবে? 2 বা 3টি কোষ স্তর গঠন করবে। ব্লাস্টোডার্ম কয়টা কোষ স্তর গঠন করবে? 2টা বা 3টা। তখন এদেরকে বলা হবে হলো ভ্রূণীয় স্তর। তখন এদেরকে কি বলা হবে? ভ্রূণীয় স্তর। এবং এই স্তর থেকে প্রাণীদের কি হবে? বিভিন্ন অঙ্গগুলো গঠিত হবে। এবং ভ্রূণের এই স্তরে কোষগুলোর অনেক পরিবর্তন, চেঞ্জ আসবে। এবং তখন এক্টোডার্ম আসবে, তারপরে ভ্রূণের পরবর্তীতে কি হবে? মেসোডার্ম আসবে, এন্ডোডার্ম আসবে। ঠিক আছে? এবং এন্ডোডার্ম যখন আসবে তখন কিন্তু সেখান থেকে কি হবে? তার যে অন্যান্য অঙ্গগুলো গঠিত, আমাদের যে অঙ্গগুলো এগুলো গঠিত হবে। কারণ আমরা জানি যে আমাদের এক্টোডার্ম থেকে অঙ্গ গঠিত হয়, মেসোডার্ম থেকে এবং এন্ডোডার্ম থেকে। এবং এই প্রক্রিয়া যখন শেষ হবে, তখন ভ্রূণ যে রূপ ধারণ করবে তখন তাকে বলা হচ্ছে গ্যাস্টুলা। তখন তার কি? গ্যাস্টুলা। এটা সাধারণত একটা গ্যাস্ট্রুলেশন হওয়ার একটা পথ দেখানো হয়েছে। আর যখন এই যে যখন ওই ধাপগুলো শেষ হয়ে যাবে, ছবি দেওয়া আছে, গ্যাস্ট্রুলার ছবি। আর গ্যাস্ট্রুলার ছবিতে আমরা যেটা দেখবো যে গ্যাস্ট্রুলাতে হলো তার যে ধাপগুলো আছে, প্রত্যেকটা 3টা যে স্তর আছে, এই 3টা স্তর চলে আসবে তখন। কারণ আমরা জানি যে বাইরের যে স্তরটা, এটার নাম হলো কি? এক্টোডার্ম। তারপরে মাঝের যে স্তর, সেটাকে বলা হচ্ছে মেসোডার্ম। আর ভিতরের যে স্তর, সেটাকে বলা হচ্ছে কি? এন্ডোডার্ম। এটা আমাদের জানা। আর এই স্তর থেকে কি হবে? অঙ্গগুলো আমরা জানি যে 3টা স্তর থেকে আমাদের যে অঙ্গ, এই অঙ্গগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমরা তারপরে এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে আমরা কিন্তু সবগুলো অঙ্গই পেয়েছি, সবগুলো স্তরই পেয়েছি। যেমন বাইরের স্তরের নাম হলো এক্টোডার্ম, তারপরে আছে মেসোডার্ম, আর একদম ভিতরে যেটা সেটা হলো কি? এন্ডোডার্ম। সবচেয়ে ভিতরে কি? এন্ডোডার্ম। ম্যাম ক্যামেরাটা আর ওই পাশে দিবেন। তাহলে আমরা
তিনটা স্তরই পেয়েছি এবং এখানে আমরা কালারিং করে দেওয়া আছে যে আর্টেনটেরন এবং ফাঁকা যে স্থানটা এটাকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম যখন সৃষ্টি হয়ে গেল তখন কি হলো, তখন এখান থেকে বিভিন্ন ধরনের অঙ্গের উদ্ভব হবে এবং এই প্রক্রিয়াটা যখন শেষ হবে, শেষ হলে ভ্রূণ যে রূপ ধারণ করবে সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলে, সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। আর এর ভিতরে যে গহ্বর আছে আমরা জানি যে গহ্বরটার নাম হলো আর্কেন্টেরন এবং ছিদ্রপথে যেটা বাইরে মুক্ত থাকে সেটা হলো ব্লাস্টোপোর। দেখো এই যে এর ভিতরে কিন্তু একটা গহ্বর, এটাকে বলা হচ্ছে আর্কেন্টেরন আর এই যে এটাকে বলা হচ্ছে হলো ব্লাস্টোপোর এই গহ্বরটাকে। আর এই দশাটার নামই হলো গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। ঠিক আছে, আর এটা হলো গ্যাস্ট্রুলেশন যে পথটা সেই পথ, গ্যাস্ট্রুলেশন হওয়ার পথ। এরপরে আছে হলো অর্গানোজেনেসিস। আসলে অর্গানোজেনেসিস হলো গ্যাস্ট্রুলেশনের সৃষ্ট যে ভ্রূণীয় স্তরগুলো যে আছে, এখানে ভ্রূণের যে অঙ্গগুলিতে সৃষ্টি, মানে এখানে ভ্রূণীয় যে কয়টা স্তর, তিনটা স্তর আছে, এক্টোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম, মেসোডার্ম, আরেকটা হলো এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আর এটাকে বলা হয় হলো আর্কেনটেরন, ভিতরে যে গহ্বরটা এটা হলো আর্কেনটেরন, আর্কেনটেরন, আর্কেনটেরন। তাহলে আমরা এই যে আমরা এই যে তিনটা যে স্তর বললাম, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এই স্তরগুলো থেকে কি হয়, বিভিন্ন ধরনের অঙ্গের সৃষ্টি হয়, আমরা এটা বলেছি। এই যে অঙ্গের ভ্রূণের যে অঙ্গগুলিতে সৃষ্টি হয়, এই সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস। বোঝা গেছে অর্গানোজেনেসিস কি? হ্যাঁ, বুঝেছি আমরা অর্গানোজেনেসিস। জি কথা নেই ম্যাম। কেন? আমি কি শুনতে পাচ্ছি না? তোমরা রেসপন্স করছো না কেন? অর্গানোজেনেসিস কি? অর্গানোজেনেসিস কিছুই না, ভ্রূণীয় যে স্তরগুলো আছে এই স্তরগুলো থেকে যে অঙ্গ সৃষ্টি হয় বা যে অঙ্গগুলিগুলো সৃষ্টি হয় সেটাই হলো অর্গানোজেনেসিস। এবং অর্গানোজেনেসিসের একটা আছে হলো প্রাইমারি, সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি কোনটা? যে হলো যখন এখানে এই যে আমরা যখন কোষ, আমরা জানি যে কোষ উৎস থেকে কি অঙ্গের সৃষ্টি হয় এবং ভ্রূণীয় স্তরগুলো যখন উপবিভক্তি করবে তখন সেটা প্রাইমারি। আর সেকেন্ডারি হলো প্রাইমারি অঙ্গগুলিগুলো অনেক আরো বিভক্ত হবে তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি অঙ্গগুলি। হ্যাঁ, পরবর্তীতে তারা কি হবে, এই অঙ্গগুলিগুলো বেশ খুব ভালোভাবে বিকশিত যখন হবে তখনই প্রাণীর একটা নির্দিষ্ট অঙ্গ গঠন করবে। তাহলে আমরা এই যে ক্লিভেজের যে অংশ, আমরা ক্লিভেজের মানবগুলোর যে পরিস্থিতি এবং ক্লিভেজ গ্যাস্ট্রিকেশন অর্গানোজেনেসিস, আমরা তিনটা বুঝেছি। হ্যাঁ, সবাই বুঝেছি? জি ম্যাম। হ্যাঁ, বোঝার কথা। আর এখানে দেখো তিনটা যে ভ্রূণীয় স্তর আমরা এতক্ষণ বললাম, এই তিনটা ভ্রূণীয় স্তর থেকে আমাদের দেখো এখানে বলা হয়েছে যে আমাদের ভ্রূণের যে গঠন বিকাশের যাবতীয় উপাদানের এই তিনটাই হলো হচ্ছে তিনটা স্তর, সেটা কি এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। আমরা একটু আগে বললাম যে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম যে স্তরগুলো আছে এখান থেকে আমাদের বিভিন্ন অঙ্গগুলো গঠিত হয়। তাহলে আমাদের প্রাণীদের বিভিন্ন অঙ্গ এবং অংশ গঠিত হয়। যে অংশগুলো গঠিত হয় আমরা সেগুলো এখন জানবো। আমাদের এক্টোডার্ম থেকে বাইরে, আমরা বাইরের যে অংশটা আমরা জানি আমাদের শরীরের সবচেয়ে বাইরের অংশ হলো ত্বক। আর এই ত্বকের এপিডার্মাল অংশ, তারপরে ত্বক গ্রন্থি, আমাদের চুল, তারপরে হলো পাখিতে পালক, তারপরে নখ, খুর, তারপরে গরুর যে খুর আছে তোমরা জানো, তারপরে শিং, আইস, এগুলো সবগুলোই কোথা থেকে এক্টোডার্ম থেকে গঠিত হয়। তারপরে আমাদের চোখ এবং আমাদের অন্তঃকর্ণ, পায়ের আবরণ, দাঁতের এনামেল, গহ্বর, সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু কিছু পেশিও এক্টোডার্ম থেকে কি হয়, গঠিত হয়। এরপর মেসোডার্ম, মেসোডার্ম থেকে আমাদের শরীরের যে বেশিরভাগ পেশি, অধিকাংশ পেশি গঠিত হয় হলো মেসোডার্ম থেকে এবং নির্দিষ্ট অন্যান্য যৌগ গঠিত হয়। তারপরে আছে ডার্মিস এবং কয়েক ধরনের আইস, তারপরে আমরা দেখি কিছু সিংহ এখান থেকে, তারপরে তাদের যে গ্রেন সেটা এখান থেকে, এবং আমাদের একদম ভিতরের অংশ আমরা জানি যে আমাদের সংকটন রক্ত সম্বন্ধ মেসোডার্ম।
রেচন জনযন্ত্র, কোষ্ঠীকাঠিন্যের মূলস্তর, আর এইভাবে নামটি গেল কোষ্ঠীকাঠিন্যের অন্তঃস্তর, পাকস্থলী, অন্ত্রের গ্রন্থিসমূহ, শ্বসনতন্ত্র, থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, রামগুলো রেচন জনযন্ত্রের কিছু অংশ। তাহলে আমরা মোটামুটি অনেকটাই পড়ে ফেললাম। এই অধ্যায় নিয়ে আরেকটা ক্লাস নেবো, তারপরে শেষ করে দেবো, আর পড়াবো না। তো তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আগে দিয়ে দেই। ম্যাম আরেকটা ক্লাস চলে অধ্যায় শেষ হয়ে যাবে? এই অধ্যায়ের আর বাকি জিনিসগুলো আসলে নিজেরা পড়তে হবে, বোঝানোর তেমন কিছু নাই। যেটা আছে সেটা আমি আর একটা লেকচার দিব। তোমাদেরকে আমি আগে বলেছি যে এই অধ্যায়টা আমি খুব বেশি মানে অন্য অধ্যায়গুলো তোমাদের খুব ইয়ে করে পড়াই, এটা আসলে ওইভাবে পড়াতে পারবো না। সেটা কিন্তু শুরুতেই তোমাদেরকে বলেছি। বলো বলেছি কিনা? ঠিক আছে। হ্যাঁ। আর যেটুকু আমি পড়াচ্ছি না সেটুকু তোমাদের যেগুলো দরকার আছে আমি অবশ্যই বলে দিব। ম্যাম কতটুকু প্রয়োজন করে যেগুলো, রাখবো তাহলে? সেটা নেক্সট ক্লাসে বলে দিব। এখন তোমরা সবাই এক্সামটা ভালো দাও। হ্যাঁ, সবাই এক্সামটা ভালো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? জি মিস। হ্যাঁ। আমাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা নবম অধ্যায়ের প্রথম যেটা শুরু করেছিলাম সেটা হলো আমাদের কি, আমরা আমাদের যে ভ্রূণের যে আবরণী আছে এই আবরণীটা আমরা প্রথমে শুরু করেছিলাম, এবং মানব ভ্রূণের যে আবরণী, এক কথা সেটাকে বলা হয় হলো কি মানব ভ্রূণের আবরণী, এটাকে বলে বহির্ভ্রূণীয় আবরণী। এবং এই বহির্ভ্রূণীয় আবরণী হলো 4 ধরনের আমরা পড়েছিলাম, তাই না? এবং 4 ধরনের কি কি সেটা আমরা ভালোভাবে পড়েছি। তারপরে আমরা যেটা শুরু করেছিলাম সেটা হলো আমাদের যে আমরা ক্লিভেজ পড়লাম, গ্যাস্ট্রুলেশন পড়লাম এবং অর্গানোজেনেসিস পড়লাম, মানব ভ্রূণের পরিস্ফুটন। এবং 3টা যে ভ্রূণীয় স্তর আছে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই 3টে স্তর থেকে আমাদের কোন কোন অঙ্গগুলো গঠিত হয়, শরীরের কোন কোন অংশগুলো গঠিত হয়, এটা আমরা জানলাম। ঠিক আছে, তো সবাই ভালোভাবে পরীক্ষা দিবে এবং ঠিক আছে একটু বুঝে শুনে আনসার করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।